ক্ষেন্তা পিসি, পুরো নাম ক্ষেন্তমণি। ক্ষেন্তা পিসি আমার নিজের পিসি নয়, কিন্তু ওই যে বলে না আপনের চেয়ে পর ভালো, তেমনি ছিল ক্ষেন্তা পিসি। নিজের রক্তের সম্পর্ক না হলেও আমাদের দেখভাল করা, ছোটবেলার সমস্ত দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছিল পিসি। বাবার দুঃসম্পর্কের বোন ছিল এই পিসি। বাড়ি ছিল মালদার প্রত্যন্ত একটি গ্রাম পটাশপুরে। আমাদের বাড়িতেই থাকতো। আমরা থাকতাম কলকাতা থেকে কিছু দূরে নফরগঞ্জ নামে এক মফস্বল শহরে। সেখানেই আমাদের পৈতৃক বাড়ি ছিল। আমি বড় এবং আমার পরে আরও দুটো বোন আছে। প্রত্যেকেই পিসিকে দেখে ভয় পেতাম। আবার পিসির কাছে নাড়ুটা, আটটা এসব আবদার করে চেয়ে খেতাম। পিসি ছিল বিধবা, তাই নানান রকমের একাদশী, নিরামিষ, অমুক দিন অমুক জিনিস খেতে নেই, এসব নানান রকম নিয়ম আচার পিসি মানত। বাবা ছিলেন ঠিক তার বিপরীত। তিনি পেশায় উকিল। এইসব জিনিসকে ভণ্ডামি বলে মনে করতেন। এমনি পিসিকে পছন্দ করলেও পিসির এই স্বভাব একেবারেই পছন্দ করতেন না বাবা। আবার পিসি নিরামিষ আমিষের ভুল দেখলেই প্রচণ্ড রেগে যেত। পিসি সত্যিই নিষ্ঠাভরে সমস্ত কিছু মানত। আমরা তা ভালোই বুঝতাম। শুধু লোকের ভুল নয়, নিজে যদি কোনো ভুল করতেন, পিসি নিজেকেই এমন অকথ্য ভাষায় গালিগালাজ করতেন যে কান পাতা দুষ্কর হয়ে দাঁড়াত। মার সাথে তার বিশেষ অসুবিধা হতো না। পিসি যাহাই বলতো মা তাহাই বেদ বাক্য মনে করে চলত। মা পিসিকে খুব ভালোবাসত। সবসময় বলতেন, তুমি না থাকলে যে কি হতো দিদি, তুমি বড় দিদির মতো বাড়িটাকে সামলে রেখেছ। সেই সব দিনগুলোর কথা আমি ট্রেনে বসে বসে ভাবছিলাম। সকাল থেকে দল বেঁধে কালো মেঘ আসছে আর বৃষ্টির ধারা বইয়ে দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে সকালে খেয়ে বেরিয়েছি। প্ল্যাটফর্মের গুমটি থেকে চা বিস্কুট খেয়েছিলাম। যা হোক, এখনো খিদেটা খুব একটা পাইনি। পিসির কথাই ফেরা যাক। তো এমন করেই অনেক বছর পিসি আমাদের বাড়ি ছিল। আমি তখন ম্যাট্রিক দেব। তখন একদিন ঝামেলা সৃষ্টি হলো বাড়ির মধ্যে। সে দিনটা ছিল শনিবার। বাবা অফিস থেকে ফিরেছেন। শরীরটা বিশেষ ভালো ছিল না, মাথা ধরেছিল বাবার। দুটো ভাত খেয়ে ভাতের থালা নিরামিষ গামলার পাশে নামিয়ে রেখেছেন। এই নিয়ে পিসি প্রথমে চেঁচামেচি শুরু করলো। বাবা বললেন, আমার শরীর খারাপ, আমাকে বকাসনি। তারপরে পিসি গলা চড়াতে লাগলো। বাবাও যেন এতদিনের সমস্ত রাগ পিসির ওপর ঢেলে দিলেন। পিসিও যেন ঝগড়ায় ক্ষান্ত না দিয়ে আরও বাড়িয়ে তুলল। ঘণ্টাখানেক এমন করে চলার পর নিজেরাই ধীরে ধীরে চুপ করে গেল। তারপর বাবা আর ক্ষেন্তা পিসির সাথে কথা বলতো না। ক্ষেন্তা পিসিও বাবার সাথে কথা বলতো না। এমন করে বাড়ির কর্তার সাথে বেশি দিন থাকা অসম্ভব। তাই ক্ষেন্তা পিসি একদিন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজের বাড়ি পটাশপুরের উদ্দেশ্যে রওনা দিল। মা অনেক কাকুতি মিনতি করল, পিসি কারোর কথা শুনল না। সেই যে পিসি বাড়ি থেকে গেল, তারপর আর ফিরে এলো না। এখন আমি কলেজে পড়ি। বছর দুয়েক কেটে গেছে এর মাঝে। সেই ঝগড়ার পর থেকে বাবাও কোনো রকম পিসির সাথে যোগাযোগ রাখেনি। মা শুধু মাঝে মধ্যে চোখের জল ফেলতো আর বলতো, দিদি কেমন আছে কে জানে। বাবা না যাক, তুই তো একবার যেতে পারিস। পড়াশোনার চাপ আর ওই পাড়া গাঁয়ে কোন ছোটবেলায় গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আমি আর তেমন গা করতাম না। এমন সময় ট্রেন এসে দাঁড়ালো নারায়ণগঞ্জ নামে একটি জংশন স্টেশনে। এই বৃষ্টির মধ্যেও লোকজন কিছু নামলো, কিছু উঠল। বেশ জমজমাট স্টেশন। এদিকে আমার খিদে পাচ্ছে। ট্রেনের মধ্যে দু একজন ঝালমুড়িওয়ালা উঠেছিল। ঝালমুড়ি ঝালমুড়ি, ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি, ঝালমুড়ি আছে, ঝালমুড়ি। একটা ঝালমুড়িওয়ালা আমার সামনে দিয়ে যাচ্ছিল। ও ভাই, ঝালমুড়ি কত করে? আগে বাবু 5 টাকা আছে, 10 টাকা আছে। দাও দাও, 10 টাকার ঝালমুড়ি দাও, ভালো করে বানিও কিন্তু। হ্যাঁ বাবু, এই এক্ষুনি দিচ্ছি।
তারপর খানিকক্ষণের মধ্যে এক ঠোঙা ঝালমুড়ি তৈরি করে লোকটা বলল, এই লঙ্কা দেবো বাবু? না না থাক। তারপর তার কাছ থেকে এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে মনের আনন্দে মুড়ি চিবোতে লাগলাম। ভালো বানিয়েছে। খানিকক্ষণের মধ্যেই ট্রেনটা হেলতে দুলতে সেই জংশন স্টেশন ছেড়ে রওনা দিল। ধীরে ধীরে স্টেশনের জনকোলাহল, মাইকে অ্যানাউন্সের শব্দ মিলিয়ে এলো। এখন ফিরে যাই পুরানো কথায়। সপ্তাহখানেক আগে বাড়িতে একখানা চিঠি এলো। চিঠিটা আমি পড়লাম, আর মা পাশে দাঁড়িয়েছিল। চিঠির সারমর্ম এই যে, পটাশপুর গাঁয়ের মোড়ল আমাদের চিঠি লিখেছেন, তোমাদের খ্যান্তা পিসির শরীর খুব খারাপ। আজ দিন দশেক পিসির খুব জ্বর, তিনি বিছানা শয্যা হয়ে পড়েছেন। আমরা গ্রামের লোক উদ্যোগ করে তাকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার পরীক্ষা করে বলেছেন টাইফয়েড। শহরে চিকিৎসার প্রয়োজন। আপনারা সত্বর এসে পিসিকে নিয়ে যান। এই চিঠির কথা শুনে মা প্রচণ্ড কাঁদতে শুরু করে। বাবা কোনো মতেই পিসির বাড়ি যাবেন না, যেতে হলে আমাকে যেতে হবে। কিন্তু আমার পরীক্ষা চলছিল, এখনো 2টো পরীক্ষা বাকি আছে। তাই এরকম স্থির হলো 2টো পরীক্ষা শেষ হলেই আমি রওনা দেব। কালই আমার পরীক্ষা শেষ হয়েছে, আর আজই আমি চলেছি পটাশপুরের উদ্দেশ্যে। পিসি কেমন আছে কে জানে। মা আমাকে বলে দিয়েছে, পিসির শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, সঙ্গে করে নিয়ে আসবি। বাবা নিজে যাওয়ার উৎসাহ প্রকাশ করেনি ঠিকই, কিন্তু এখন পিসির এমন অবস্থা শুনে বোধহয় তার মনটা একটু নরম হয়েছে। শুধু আমি চলে আসার সময় বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তিনি বললেন, সাবধানে যাবে, টাকা কড়ি আছে, এই নাও, এগুলো রাখো। কলকাতা থেকে দূরে এসে মাঝে মধ্যে ভালোই লাগে। এই কালচে মেঘাচ্ছন্ন আকাশের নিচেও দূরে দূরে বিস্তৃত ধান ক্ষেত দেখতে বড় ভালো লাগে। আকাশে রোদ থাকলে হয়তো ধান গাছগুলোকে সবুজ উজ্জ্বল দেখাতো। চারিদিকে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত, তাল গাছের সারি, দূরে দূরে জঙ্গল, আর মাঝে এক আধটা অখ্যাতনামা ফাঁকা স্টেশন। ট্রেন আপন গরজে হেলতে দুলতে সমস্ত সুন্দর দৃশ্য পেছনে ফেলে ছুটে চলেছে সামনের দিকে। এমন করে ট্রেন চলতে চলতে ঠিক সন্ধ্যের মুখটায় এসে থামল মিলনপুর স্টেশনে। সঙ্গে তেমন কিছু নেই, একটা ছাতা ছাড়া। সেটিকে নিয়ে স্টেশন চত্বরে নেমে পড়লাম, কারণ এই মিলনপুর থেকেই হেঁটে মাইল 4 রাস্তা পটাশপুর যাওয়ার। আমি হয়তো স্টেশনে একমাত্র যাত্রী ছিলাম। ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে হেলতে দুলতে স্টেশন ছেড়ে রওনা দিল। ট্রেনের শব্দ দূরে মিলিয়ে যেতেই চারিদিক থেকে ভেসে এলো শুধু বৃষ্টির শব্দ। অনেক ছোটবেলায় পটাশপুর গিয়েছিলাম, কাউকে যে জিজ্ঞেস করব তার উপায় নেই। পুরো স্টেশন চত্বর ফাঁকা। তাই একা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশনের বাইরের দিকে রওনা দিলাম। মনে মনে ভাবলাম, বাইরে গিয়েই দেখি, যদি কাউকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে নেব। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কোথায় কি, এখানেও সেই একই অবস্থা। চারিদিকে অন্ধকার, কোথাও লোকজন জনপ্রাণীর চিহ্ন নেই। দোকানপাট যা 2-1টা ছিল তাও সব ঝাঁপ বন্ধ। ছাতা মাথায় অসহায়ের মতো এদিক ওদিক ফ্যাল করে চাইছি, এমন সময় দেখলাম রাস্তার ওপর একটি বোর্ডের গায়ে লেখা, ডান দিকে পটাশপুর, বাঁ দিক দিয়ে হরিবল্লভপুর। আশপাশ দেখে বুঝলাম দিনের বেলা হলে হয়তো কিছু লোকজন, বাজার হাট, চা দোকানের দেখা মিলত, কিন্তু এমনিতে চারিদিকে অন্ধকার নেমে গেছে অনেকক্ষণ। তার উপর বৃষ্টি, তাই চারিদিকে জনমানুষের দেখা পাওয়া দায়। আর বেশি না ভেবে ডান দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। দুদিকে নানান ধরনের জঙ্গল, আম কাঁঠালের বন, লম্বা লম্বা দিঘি পার করে আমি হেঁটে চলেছি। আপাতত খুব কদর্য রাস্তার সম্মুখীন হতে হয়নি। রাস্তা ভালোই, মাঝে মধ্যে নীল বিদ্যুতের আলো আকাশের বুক চিরে যাচ্ছে।
সামনের রাস্তা সেই আলোয় ভেসে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে গাছপালার পাতা নাড়িয়ে ঝোড়ো হাওয়া কানের পাশ থেকে শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। এমন করে কিছুটা পথ হেঁটে দু একটি বাড়ির দেখা মিলল। তার সামনে একটি বট গাছ, তার তলায় এসে একটা লোককে দেখতে পেলাম। ছাতা মাথায় হন হনিয়ে কোথায় যেন চলেছেন। দাদা, বলছি শুনবেন একটু? লোকটি আমার কাছে এগিয়ে এসে বলল, আগে হ্যাঁ বলুন। এই খ্যান্তামণি মুখুজ্জের বাড়িটা কোন দিকে বলতে পারেন? এই কথা শুনে লোকটি ভূত দেখার মতো চমকে উঠল। তারপর ভয়ে ভয়ে বলল, সোজা গিয়ে একটা বাঁশ বাগান পড়বে, তারপরেই খ্যান্তা পিসির বাড়ি। হ্যাঁ, আমি আমি আসি। এই বলে তাড়াহুড়ো করে লোকটা চলে গেল। ও মশাই শুনুন, আরে আরে ও মশাই! লোকটি যেতে যেতে আরেকবারের জন্য চাইল না আমার দিকে। অগত্যা লোকটির কথা অনুযায়ী সিধে পথে এগিয়ে চললাম। সত্যি কিছুটা যাওয়ার পর বাড়িঘর কমে গিয়ে একটা বাঁশ বাগান শুরু হলো। বাঁশ বাগানটার মধ্যে দিয়ে যেতে যেতে আমার কেবলই মনে হচ্ছিল কেউ বুঝি আমার উপর নজর রেখে চলেছে। হাঁটতে হাঁটতে আমার গা ছমছম করছিল। তারপর বাঁশ বাগান শেষ হয়ে একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। দেখতে দেখতে কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালাম। ভেতরে কোথাও আলো জ্বলছে না, চারিদিকে কেমন নিঝুম ভাব। বাড়ির চারিদিকে বড় বড় ঘাস আগাছা গজিয়ে উঠেছে। কি এক লতানো গাছ বাড়ির পিছন থেকে উঠে সমস্ত চালটাকে ঢেকে ফেলেছে। আমি ঘরে ঢোকার আগে একবার ডাক দিলাম, পিসি, ও পিসি, বাড়ি আছো? খ্যান্তা পিসি! কারোর কোনো সাড়া নেই। ছাতা মাথায় দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছি ভেতরে ঢুকবো কিনা। এমন সময় ঘরের ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠে উত্তর এলো, কে রে, বাইরে কে? গলার স্বর শুনলে শরীরের লোমকূপ ফুলে ওঠে, বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। সামনের কাঠের দরজা ঘর ঘর শব্দ করে একটু ফাঁক হয়ে গেল। তার মধ্যে থেকে হ্যারিকেন হাতে পিসি বেরিয়ে এলো। সত্যিই তার শরীর একেবারে ভেঙে গিয়েছে, চোখের কোলে কালি পড়েছে। শরীর যে রুগ্ন তা তাকে দেখেই বোঝা যায়। তবে অনেক দিন পরে পিসিকে দেখে মনে খুব আনন্দ হলো। তাড়াতাড়ি গিয়ে উঠলাম বারান্দার উপর। পিসি চোখ কুঁচকে হ্যারিকেনের ঘোলাটে আলোয় আমাকে ভালো করে নিরীক্ষণ করছিল। তুমি কেমন আছো পিসি? কে? অনিল নাকি? হ্যাঁ গো পিসি, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন পিসি? ঠান্ডা লেগেছে বাবা। তা বাবা, এতদিনে আমার কথা মনে পড়লো? না গো পিসি, পরীক্ষা চলছিল আর নানান কারণে আসতে পারিনি। এখন তো এসে গেছি, আর কোনো চিন্তা নেই। তোমার শরীর নাকি খুব খারাপ করেছিল? হ্যাঁ রে বাবা, মরেই গেছি একরকম। মানে? দূর বোকা ছেলে, মানে আবার কি? তোদের থেকে দূরে চলে এসে আর বাঁচতে ইচ্ছা করে না বাবা। তোমার নাকি টাইফয়েড হয়েছিল, এখন সব ঠিক হয়ে গেছে বুঝি? সব ঠিক হয়ে গেছে, কোনো রোগ নেই। এমনকি আমার চিরকালের যে হাঁটুর ব্যামো, ও যেন একেবারে ভালো হয়ে গেছে। বাহ, সে তো ভালো কথা। তা তা খুব ভালো হয়েছে। দেখো দেখি আমার আক্কেল কি। তুই এতটা পথ এসেছিস, তোকে ভেতরে ঢুকতেও বলিনি, বসতেও বলিনি। আয় বাবা আয়, ভেতরে আয়। এই বলে আমরা ঘরের ভিতরে ঢুকলাম। ঘরটার মধ্যে বিশেষ কিছু নেই। একটা তক্তপোষ পাতা, তার উপরে বালিশ, একত্র করে একটা সাদা চাদর জড়ানো।
কিছু টিনের বাক্স প্যাটরা। তুই তক্ত বসে বসে একটু জিরিয়ে নে, তারপর হাত মুখ ধুয়ে নে। বাইরে জল আছে, আমি তোর জন্য খাবারের বন্দোবস্ত করছি। পিসি, তোমার শরীর খারাপ, এসবের কি দরকার ছিল? শরীর খারাপ কই, সব তো সেরে গেছে। আর তুই আমার বাড়িতে এসেছিস, তোকে আমি না খাইয়ে ছাড়বো? শরীর খারাপ হলেও আমি তোর জন্য খাবারের বন্দোবস্ত করতাম। বস, এখন আমি আসি। এই বলে পিসি ঘর থেকে বেরিয়ে গেল। এর মধ্যে আমি বাইরে থেকে হাত মুখ ধুয়ে আবার বিশ্রাম নিতে এলাম ঘরে। ঘরের জানলা দিয়ে দেখলাম তখনও ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। কিছুক্ষণ পরে পিসির গলা বাইরে থেকে শোনা গেল। আয় বাবা, বাইরে আয়। আমি বাইরে বেরিয়ে দেখি পিসি থালা সাজিয়ে বসে আছে। আমি গিয়ে বসলাম খাবারের সামনে। নিরামিষের উপর কত রকম পদ, ডাল, আলু ভাজা, পটল ভাজা, ধোকার ডালনা, কুমড়োর ছেঁচকি। বাবা, তুমি এত সব আয়োজন করলে কখন? ও কিছু না, তুই খাতো দেখি এবার। খিদেটাও বেশ পেয়েছিল। হাত গুটিয়ে ডাল ঢেলে খেতে শুরু করলাম। পিসির হাতের রান্না আগা গোড়াই ভালো, এতে বলবার মতো নতুন কিছু নেই। সব রান্নাই খুব ভালো। কুমড়োর ছেঁচকিটা অসাধারণ। এক থালা ভাত তরকারি সব শেষ করে পরিতৃপ্তির ঢেঁকুর উঠল। পিসি, সব রান্না খুব সুন্দর হয়েছে। তোর ভালো লেগেছে বাবা? হ্যাঁ গো পিসি, খুব সুন্দর হয়েছে। কাল কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? আমাদের বাড়িতে। মা বলে দিয়েছে তোমাকে নিয়েই যেন ফিরি। কেন বাবা, এই তো বেশ আছি, আবার তোদের বাড়ি গিয়ে কি হবে? শরীরও তো এখন ভালোই আছে। না না না, ওসব কথা শুনছি না। মা বলে দিয়েছে তোমাকে নিয়ে তবেই যেতে। তোর মা কেমন আছে রে বাবা? ভালো আছে। তোমাকে কিন্তু কাল আমি নিয়েই যাব। সে কাল দেখা যাবে। এখন আঁচি এগিয়ে ঘরে বিশ্রাম নে দেখি। আচ্ছা, আমি তাহলে হাত ধুয়ে ঘরে যাচ্ছি। তক্তপোষের ওপর চাদর বালিশ আছে, গিয়ে শো। উঠে গিয়ে হাত ধুয়ে ঘরে এসে দেখলাম চাদর জড়ানো বালিশের স্তূপ পড়ে আছে বিছানার উপর। ভাবলাম এই চাদর আর বালিশ পেতে শুতে হবে। সামনে এগিয়ে গিয়ে বালিশের উপর থেকে চাদরটা টেনে সরাতেই হ্যারিকেনের ঘোলাটে আলোতে আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। ভয়ে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। একটা শীতল স্রোত আমার সমস্ত শরীরকে ঠক ঠক করে কাঁপিয়ে দিতে লাগলো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে বিছানার উপর চাদরের তলায় শুয়ে আছে একটা নরকঙ্কাল। কঙ্কালটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে হাত উঁচু করে খিলখিল করে হেসে বলল, এবার বুঝলি তো কেন আমার শরীর থেকে সব রোগ চলে গেছে? শরীরটাই তো আর নেই, রোগ থাকবে কি করে? পিসি, এসব কি? এক সপ্তাহ আগে টাইফয়েডে ভুগে কষ্ট পেয়ে প্রচন্ড পীড়ন সহ্য করে শেষ পর্যন্ত শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল। সামনে একটা কঙ্কালকে কথা বলতে দেখে আমার মাথার মধ্যে সব যেন গুলিয়ে যেতে লাগলো। একটা জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকলাম। সেখান থেকে এক পাও নড়তে পারলাম না। ভালোই হয়েছে, কেউ দেখবার ছিল না, কষ্ট পাচ্ছিলাম।
বিছানায় শুয়ে শুয়ে। শুধু মরার আগে আমার মনে একটাই কষ্ট ছিল, তোদের জন্য এত করলাম, তোরা আমার শেষ অবস্থায় একবার দেখতে এলি না। কিন্তু এখন সে দুঃখ আর নেই। বাঁচতে চাস তো পালা, না তো এমন নদর দেহ সামনে বেশিক্ষণ দেখতে পারাটা কষ্টকর। সেই কঙ্কালের মুখ থেকে বেরোনো কথাগুলো আমাকে যেন বারবার করে বলে দিল, পালা পালা, বাঁচতে চাস তো পালা। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম বাইরের দিকে। দৌড়াতে দৌড়াতে কানে ভেসে আসতে লাগলো, বাঁচতে চাস তো পালা, আর ফিরে গিয়ে তোর বাপকে বলিস তার উপরও আমার কোনো রাগ নেই, দুঃখ নেই, আক্রোশ নেই, কারণ আমার যে আর শরীরটাই নেই। আমি যে এখন মুক্ত। কিছুটা ছুটতে ছুটতে হঠাৎ জ্ঞান শূন্য হয়ে আমি মাটিতে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম একটা খড়ের চালাওয়ালা মাটির ঘরে আমি শুয়ে আছি। সামনে সেই আগের দিন রাতে গ্রামের বটতলায় দেখা লোকটি দাঁড়িয়ে আছে, যে আমাকে দেখে ভয়ে পালিয়েছিল। এখন কেমন বোধ করছো বাবা? ভালো, আগের চেয়ে ভালো। আগের দিন যখন আপনাকে জিজ্ঞেস করলাম ক্ষেন্তা পিসির বাড়ি কোন দিকে, তখন বললেন না কেন পিসি মারা গিয়েছে? অমন ঝড় বৃষ্টি রাত, তার উপর তুমি ওরকম হঠাৎ করে এসে জিজ্ঞেস করলে, আমি ভাবলাম তুমি বোধহয় কোনো অশরীরী। তাই তো আমি অমন তাড়াহুড়ো করে পালিয়ে গেলাম। তারপর সকালে উঠে দেখি তুমি বাঁশতলার কাছে পড়ে আছো। তখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি। আমি কালকের রাত্রের সমস্ত ব্যাপারটা অনেক কষ্টে তাকে বললাম। আমরা গাঁয়ের লোকেরাও কিছু কিছু দেখেছি। রাত্রে বাঁশ বনের মধ্যে দিয়ে গেলে ক্ষেন্তা পিসি বা একটা কঙ্কালকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। গ্রামের লোকও এই নিয়ে খুব আতঙ্কে আছে বাবা। তুমি এক কাজ করো, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে তোমার পিসির নামে গয়ায় পিণ্ড দাও। আমি চুপ করে শুয়ে থাকলাম। পিসি সত্যি আর আমাদের মধ্যে নেই, এ কথা ভেবে আমি যা কষ্ট পেয়েছি তার চেয়ে মা দ্বিগুণ কষ্ট পাবে। শুধু একটাই আফসোস, যদি পিসির অসুস্থ অবস্থায় তার পাশে থাকতে পারতাম, তাকে দেখভাল করতে পারতাম। যাক, তা যখন করতে পারিনি, তখন আর আফসোস করে কি হবে? সে আমার কপাল। কিন্তু আমার হাতে যেটুকু আছে আমি নিশ্চয়ই করব। পিসির নামে গয়ায় পিণ্ড দেব, পিসির আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।